বাংলাদেশ নাকি পাকিস্তান? আগামীকালকে বাংলাদেশ সময় সোয়া ২টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তো এই সিরিজটা শুরু হওয়ার আগেই ২ দলের ২ টা কোচ ২ টা বেফাঁস মন্তব্য করছেন। বেফাঁস বলতে আমাদের দেশের বাংলাদেশের কোচ নিজেদের দুর্বলতা প্রকাশ করেছেন। অন্যদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন তিনিও তার দুর্বলতার জায়গা প্রকাশ করেছেন। এক হচ্ছে পাকিস্তানের কোচ তো পিচ দেখেই ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে, "আমরা এর আগেরবার যখন খেলতে আসছিলাম, তখন বাংলাদেশ পিচটা ভালো ছিল না। দেশের পিচটা ভালো ছিল না। তো এইবার তারা আশা করছেন যে একটা ভালো মানের পিচ হোক।" অলরেডি তারা অনেকগুলা প্লেয়ার এদিক-সেদিক করছে। নতুন ৬ জনের মতো নিয়ে আসছেন। আ কয়েকজনের নাম আমার মনে আছে, আবার কয়েকজনের নাম মনে নাই। তার মধ্যে কার কথা বলবো? সামিউল হোসেন নামে একজন ক্রিকেটার আসছেন, তার খেলা আমি দেখি নাই। তারপরে ঘুরি নামে একজন ক্রিকেটার আসছেন, তার খেলাও আমি দেখি নাই। তারপরে আপনার আরও অনেকেই আছেন, সবার নাম ভাই নতুন প্লেয়ার তো একদমই মনে করাটা পসিবল না। তো টোটালি নতুন ৬ জন প্লেয়ার নিয়ে পাকিস্তান দল বাংলাদেশে আসছে এবং ক্যাপ্টেনের জায়গাটাও কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে সালমান আলী আঘার জায়গায় শাহীন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন করে পাঠানো হইছে। আমি বলব এটা পাকিস্তানের জন্য বেশ ভালো একটা ডিসিশন হইছে। কারণ সালমান আলী আগা যে লেভেলের ক্যাপ্টেন বা তিনি আসলে দলে থাকার জন্য কতটুকু যৌক্তিক, পাকিস্তান টিম তার উপরে কি দেখে যে ডিপেন্ডেন্সি রেখেছিল সেটা আমি বলতে পারব না। তো এটা পাকিস্তানের জন্য ভালো। ভালো একটা দিক। তারা নতুন একটা টিম নিয়ে আসছে। তারা নতুনভাবে চিন্তা করছে। একদম ফ্রেশ একটা স্টার্ট করতে চাচ্ছে আফটার দ্য ওয়ার্ল্ড কাপ। যেহেতু তারা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও যাইতে ব্যর্থ হইছে। তো এই টিম যে পাকিস্তান যে টিমটা নিয়ে আসতেছে অবভিয়াসলি সেখানে ফেক কিং বাবর আজম নাই। বাবর আজমকে ছাড়াই তারা আসছেন, ফাখরুল জামানকে ছাড়াই তারা আসতেছেন। বাট দলে আরও অনেক ভালো, ভালো ক্রিকেটার আছেন। যেমন মোহাম্মদ রেজওয়ান কিন্তু আসছেন টিমের সাথে। তারপরে আপনার সায়েম আইয়ুবও কিন্তু বাদ পড়েছেন এই ওয়ানডে টিম থেকে। আরও ভালো, ভালো প্লেয়ার আছেন। শাহীন শাহ আফ্রিদি আসছেন বা সাহেবজাদা ফারহান আসছেন। মানে তারা তাছাড়া ওই ২ জন পার্টিকুলার প্লেয়ার বাদে যারা ছিল পাকিস্তানের টিমে তারা অনেকেই আসছেন বাংলাদেশের এই সফরে খেলার জন্য। অপরদিকে বাংলাদেশের ক্রিকেট টিমের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের ক্রিকেট টিম থেকে ২ জন বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক। এই ২ জন বাদ পড়েছে এবং আমার একটা কোয়েশ্চেন হচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে অনেকে মন্তব্য করছেন যে লিটন কুমার দাসকে কেন সুযোগ দেওয়া হইল? যেই পারসন বিগত ৮ ওয়ানডেতে কোনো একটা ডাবল স্কোর করতে পারে নাই। ৮, ২, ৩, ৪, ০ এরকম স্কোর করেছেন, তাকে কেন নেয়া হয়েছে? ভাই আমার কাছে মনে হয় যেই জায়গাটাতে লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে, সেই জায়গাটাতে লিটন কুমার দাস ভালো একটা ব্যাকআপ, ভালো একটা ব্যাকআপ। আপনি যদি খেয়াল করেন ২০১৯ সালের ওয়ার্ল্ড কাপের কথা সেইখানটাতে যেখানে আ আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে ৩২১ রানের মতো একটা ম্যামথ স্কোর চেজ করতে হয়েছিল। সেটা কিন্তু বাংলাদেশ ৪১ ওভারেই কমপ্লিট করে ফেলেছিল এবং লিটন কুমার দাস সেখানে মিডল অর্ডারে ব্যাট করতে এসেছিলেন। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ৯০ রানের একটা ইনিংস খেলেছিলেন। দারুণ! লিটন কুমার দাসের একটা সমস্যা আছে সেটা আমি জানি। আমরা আগেও বলেছি লিটন কুমার দাস নতুন বলে অনেকটা সমস্যা ফেস করেন। বাট পুরাতন বলে লিটন কুমার দাস কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন। অনেক ভালো মানের ব্যাটার কিন্তু লিটন কুমার দাস। তো হোপফুলি আমি বিশ্বাস করি লিটন কুমার দাসকে বাংলাদেশের কোচ যে জায়গাটা ব্যাট করাতে চাইতেছেন মিডল অর্ডারে যেহেতু মাহমুদুর রিয়াদ, মুশফিকুর রহিম এরা দলের সাথে নাই। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন এই জায়গাটা একটা পারফেক্ট একটা পজিশন লিটন কুমার দাসের জন্য। তিনি হয়তোবা নিজেকে এখানটাতে মেলে ধরতে পারবেন। অপরদিকে আরেকটা কোয়েশ্চেন এর জায়গা হচ্ছে সেটা আমার আফিফ হোসেন ধ্রুবকে কোন যুক্তিতে বা কোন পারফরম্যান্স এর ভিত্তিতে দলে জায়গা করে দেওয়া হইছে? এটা আমার একটা প্রশ্ন থেকেই যায় বা থাকে। আপাত দৃষ্টিতে পাকিস্তান আর বাংলাদেশের যদি লাস্ট ৫ ওয়ানডের কথা বলি, সেটা ২০১৮ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত লাস্ট ৫ ওয়ানডেতে পাকিস্তান কিন্তু ৩ টাতে জিতেছে, বাংলাদেশ ১ টাতে জিতেছে। এবং একটা ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তো হোপফুলি আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের এই সাইডটা বেশ ভালো একটা সাইড। ওপেনিং জায়গাটাতে আপনার সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিম এই দুজনকে একসাথে না করিয়ে সাইফ হাসানকেই ওপেনে আমি পছন্দ করব। যেহেতু একজন বাঁহাতি, একজন ডানহাতির কম্বিনেশন দলের মধ্যে থাকা দরকার এবং আ তারপরে নাজমুল হাসান শান্ত obviously নাজমুল হাসান শান্ত ওয়ানডেতে বেশ ভালো মাপের ব্যাটার। তার পরিসংখ্যান আপাতত তো তাই বলে। আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান শান্ত যেভাবে ওয়ানডেতে পারফরম্যান্স করেন, সেই পারফরম্যান্সটা যদি তিনি ধরে রাখতে পারতেন, তাহলে তিনি সব জায়গাতে, সব ফরম্যাটেই একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠতে পারতেন। ৪ নাম্বার জায়গাটাতে আমি পাকিস্তানের এগেইনস্টে ওইখানটাতে রাখবো হচ্ছে আপনার obviously তাওহিদ হৃদয়। তার সাথে ৪ নাম্বার পরে তাওহিদ হৃদয় ভালো ব্যাটিং করতে পারেন। ৫ নাম্বার জায়গাটাতে তার সাথে হয়তোবা লিটন কুমার দাসই আসবেন মোস্ট প্রবাবলি। আমার কাছে যদ্দূর মনে হয় লিটন কুমার দাস। তারপরে ৬ নাম্বার জায়গাটাতে আ অবশ্যই শামীম পাটোয়ারি। এটা আমার আমার ব্যক্তিগত পছন্দ। আপনি আপনার পছন্দ মিলিয়ে নিয়েন। আপনার পছন্দ করে
তারপরে ৭ নাম্বার জায়গাটাতে আ হ্যাঁ, রিশাদ হোসেন। তারপরে ৮ নাম্বার জায়গাটাতে আপনার তাসকিন আহমেদ। ৯ নাম্বার জায়গাটাতে আ তান ও বাংলাদেশের ক্যাপ্টেনকে তো ভুলেই গেছি মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে ৬ নাম্বারে। আর ৭ নাম্বারে হচ্ছেন মেহেদী হাসান মিরাজ ৬ নাম্বার না। আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ ৭ নাম্বারে নামলেই ভালো হবে। ৬ নাম্বার জায়গাটা শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন obviously তিনি ৭ নাম্বারে। ৮ রিশাদ, ৯ এ তাসকিন আহমেদ, ১০ এ হচ্ছেন তানভীর ইসলাম এবং ১১ তে মুস্তাফিজুর রহমান। আমার কাছে মনে হয় বাংলাদেশের এটাই বেস্ট 11 হওয়া উচিত পাকিস্তানের এগেইনস্টে এবং obviously আমরা কনফিডেন্ট যে পাকিস্তানকে ৩-০ তেই হোয়াইট ওয়াশ করার জন্য। বাকি আমি জানি না, তবে পাকিস্তানকে যদি এই সিরিজে ৩-০ তে হোয়াইট ওয়াশ করতে পারি, যেটা ২০২৭ সালে বাংলাদেশের সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অনেক বেশি হেল্প করবে। র‍্যাঙ্কিংটাও উপরের দিকে উঠে যাবে হোপফুলি। বাট ম্যাচ বাই ম্যাচ ধরে আগালেই ভালো। বেস্ট অফ লাক বাংলাদেশ। কালকে ম্যাচ দেখার অপেক্ষায়। দর্শক, আপনার ব্যক্তিগত মতামত, গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।